আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। মাদার প্রেম চাপাতে পারে, রান্না করতে পারে না। হালুয়ায় কেউ রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সরিষা বাটা দেয়? বেয়াদবটা জানটা জ্বালিয়ে মারলো আমার। আমি বলে সহ্য করছি, অন্য কেউ হলে সহ্যই করতো না। জামাই বাড়ি গেলে কি হবে? হ্যাঁ, জামাইয়ের মা বসে বসে খেতে দেবে? সামান্য একটা রান্নাই করতে পারে না। জামাই বাড়ি যাস তখন সাপের 5 পা দেখিস। সোনিয়ারা মাত্র বাসায় ফিরল। বাসায় এসেই নামিরাকে একা একা বকতে দেখে আর কিলুকে এইভাবে বমি করতে দেখে সবাই উতলা হয়ে গেল। কিলু বমি করতে করতে পটি করে ফেললো। নামিরারা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে লাগলো। দ্বিতীয় তলায় আসতে নেহার সাথে দেখা হলো কিলুকে এইভাবে নিয়ে যেতে দেখে সেও আসলো তাদের সাথে। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই গাড়ির মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কিলু। ডাক্তার কিলুকে দেখে যখন বলল সে আর নেই, তখন নামিরার পুরো পৃথিবী দুলে উঠল। তাল সামলাতে না পেরে টেবিলের ওপর পড়ে নামিরা, টেবিলের ওপর পড়ার কারণে নামিরার কপাল ফেটে গেল। পরে নামিরা টেবিলের ওপর পড়ার কারণে নামিরার কপাল কেটে যায়। ততক্ষণে নামিরা জ্ঞান হারিয়ে ফেলে। নামিরার জ্ঞান ফিরে 3 দিন পর। নামিরা অনেক ইচ্ছে ছিল এইবার 30টা রোজাই থাকবে, কিন্তু নেহার জন্য পূরণ হয় না। পিরিয়ডের কারণে 4টা রোজা ভাঙা যায়। সেই জন্য রোজার আগে এসে পিরিয়ড হওয়ার ওষুধ খেয়ে পিরিয়ড হওয়ায় যাতে এইবার 30টা রোজা থাকতে পারে। রোজার একদিন আগে নেহা ওই রান্না করে আর রান্না শেষ খেয়ে কিলু মারা যায়। নামিরা কিলুর কবরের সামনে বসে কান্না করছে আর তাকে তার প্রতিবেশীরা সান্ত্বনা দিচ্ছে। আরমিন খান ব্যালকনি থেকে দেখলো নিচে অনেক মানুষ আছে, তাই সেও আসলো তার পিছু পিছু। তার 2 জা আর মেয়ে সাথে রুষা তার বোনও আসলো। তাহিরা নিজেদের কাজ শেষ করে মাত্রই গেট পার হতেই দেখতে পেল তার মায়েদের এদিকে আসতে, তাই মায়েদের সাথে সাথে তারাও এদিকেই আসলো। বাগানের পাশে কিলুকে কবর দেওয়া হয়েছে, সেখানে আগে থেকে পিলুকে খবর দেওয়া হয়েছিল। 2 ভাইকে একই জায়গায় মাটি দেওয়া হয়েছে। সেদিন নামিরা জ্ঞান হারানোর পর আদিত্য কিলুকে নিয়ে এসে পিলুর পাশে মাটি দিয়েছিল। ছোট ছোট 2টা কবর সেখানে স্পষ্ট লেখা আছে, নাম পিলু, মাতা কায়নাত খান নামিরা, পিতা মৃত, জন্ম তারিখ 12-3-2024, মৃত্যু তারিখ 27-8-2026। আর একটাই লেখা আছে, নাম কিলু, মাতা কায়নাত খান নামিরা, পিতা মৃত, জন্ম তারিখ 12-3-2024, মৃত্যু তারিখ 20-2-2027। সেইখানে বসে বসে নামিরা কান্না করছে আর তার পাশেই সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। এই কলোনির অর্ধেকের বেশি মানুষের সাথে নামিরার অনেক ভালো সম্পর্ক। কম বেশি সবাই নামিরাকে চেনে আর তার বিড়ালদেরকেও চেনে। একেবারে ফুটফুটে সাদা, কোথাও কোনো দাগ ছিল না। এক কালার সাদা বিড়ালটাকে খুব সুন্দর লাগতো সবার কাছে, এজন্য সবাই তাদের খুব যত্ন করত। বাচ্চা 2টাই খুব ভদ্র ছিল, কারোর কোনো ক্ষতি করতো না। এই জন্য আরো সবাই বেশি পছন্দ করত। সবাই তো এটাই বলে নামিরা যেমন সুন্দর তার বিড়ালগুলো তেমন সুন্দর। নামিরার ব্যবহার যেমন তার বিড়ালদের ব্যবহারও তেমন, এই জন্যই বলে মার গুণে ছা হয়। নামিরার কষ্টে সবাই কষ্ট পাচ্ছে। নামিরা সেই কখন থেকে বিলাপ পেয়ে যাচ্ছে। আমি মা হয়ে কিভাবে সহ্য করবো নিজের একমাত্র সন্তানকে এভাবে শুয়ে থাকতে দেখে? পাশ থেকে রিমি আন্টি বললেন, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে বেটা, তবুও বলছি তুমি অসুস্থ, এই অবস্থায় কান্নাকাটি করো না। আমার 2টা ছেলেই মরে গেছে ওই নেহার জন্য, আর তুমি আমার চুপচাপ বসে থাকতে বলছো? কান্না করলেই কি আর তাদের ফিরে পাবে? মা হারিয়ে গেলে তাও সৎ মা পাওয়া যায়, কিন্তু আপনি কোনোদিনও শুনেছেন সৎ ছেলে পাওয়া যায়? নামিরার এই উল্টাপাল্টা কথা শুনে কাহিরের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সামান্য একটা বিড়ালের জন্য কান্না করছে, এটা ন্যাকামি ছাড়া আর কিছু না। নামিরা আবারও বলতে লাগলো, অনেক শখের ছেলে ছিল এটা আমার। আমি চট্টগ্রাম থেকে বয়ে নিয়ে এসেছিলাম ঢাকায়। রিমি আন্টি বলল, তুমি চট্টগ্রাম থেকে নিয়ে এসেছিলে? হ্যাঁ আন্টি, আমি চট্টগ্রাম থেকে নিয়ে এসেছিলাম। চট্টগ্রাম থেকে যেদিন ঢাকায় আসছিলাম
সেদিন স্টেশনে দাঁড়িয়েছিলাম আমরা, তখন নজর যায় বেঞ্চের উপর একপাশে জড়সড় হয়ে শুয়ে থাকা দুটো বাচ্চার দিকে। সেদিন সে বাচ্চা দুটোকে তুলে নিয়ে এসেছিলাম আমি, জানো আন্টি, ওদের তখন চোখও ফোটেনি। আমরা তখন নতুন বাসায় উঠেছিলাম, আমাদের খাওয়ার জন্য ঘরে কোনো খাবার ছিল না, অথচ ওর জন্য আমরা দুধ কিনে নিয়ে এসেছিলাম। নিজের হাতে সন্তানের মতো বড় করেছিলাম, এই জন্যই এত কষ্ট হচ্ছে। নামিরার কান্নাটা এতক্ষণ ন্যাকামি লাগলেও নামিরার কথা শোনার পর কাহিরেরও খারাপ লাগছে। তাদেরও একটা বিড়াল ছানা ছিল, নামিরা আসার পর কিছুদিন পরেই মারা যায়। তারও খুব কষ্ট হয়েছিল, প্রিয় মানুষের রেখে যাওয়া শেষ স্মৃতিটাও চলে গেছিল। এই জন্য নামিরা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, কাহিরের কাছে প্রচুর সুন্দর লাগছে নামিরাকে। নামিরাকে কম বেশি সবাই সান্ত্বনা দিলেও চলে যায় সেখান থেকে। যায় শুধু রিমি আন্টি আর তার মা আর তার ছেলে মেয়ে। রিমি আন্টি মা রুমানা বেগম বলেন, তুমি কান্না করো না বেটা, আল্লাহ চাইলে তোমার ঘরে আবারও পুত্র সন্তান আসবে। লাগবে না আর ছেলে সন্তান, একটা মেয়ে আছে, একটা মেয়েই হোক। ছেলে সন্তান শুধু মায়া লাগাতে জানে। আমি বিড়ালের বাচ্চা কথা বলিনি। আমি মানুষের বাচ্চার কথা শুনতে চাচ্ছি না, আমি বিড়ালের বাচ্চার কথাই শুনতে চাচ্ছি। পাগলামি করো না বেটা, তুমি অসুস্থ, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে। নেহা কেন কান্না করবো? আমি কেন আমার বাচ্চাকে খেতে দিলাম? আমি যদি না খেতে দিতাম তাহলে এমনটা হতো না। আমি তো নেহার সব দায়িত্ব নিয়েই নিয়েছি, তাহলে ও কেন রান্না করতে গেল? সব দায়িত্ব নিয়েছো মানে? রোজা পাগল, ওকে কে বিয়ে করবে? এই জন্য সব দায়িত্ব নিয়ে নিয়েছি। নামিরাকে রিমি আন্টি আর রুমানা বেগম মিলে অনেক বুঝিয়ে কান্না বন্ধ করিয়ে দিয়েছে। নামিরা এখন চুপচাপ বসে আছে, কান্না করছে না। মেরিনা রহমান আর তারেক রহমান লজ্জায় আসেনি। মেয়ের হাতে রান্না খেয়ে দুইটা বাচ্চা মারা গেছে, এই লজ্জায় সে আর আসেনি কামিয়াকে নিয়ে, সেখানেই আছে। রুমানা আন্টি আর রিমি আন্টি চলে যেতেই নামিরা উঠে পড়ে ঘরে যাওয়ার জন্য। পিছনে তাকাতেই সে আরাফাত খানদের দেখতে পায়। দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল, তখন আরাফাত খান বলেন, সামান্য একটা বিড়ালের জন্য কান্নাকাটি করে অসুস্থ হওয়ার কোনো মানেই হয় না। ওটা আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে না। 3 বছর একসাথে থেকেছিলাম আমরা, এই জন্য তার প্রতি একটু বেশি মায়া জন্মেছে। সবাইকে নিজেদের মতো ভাববেন না। আপনাদের মনে দয়া মায়া না থাকলেও অন্যদের মনে ঠিকই দয়া মায়া আছে। বলতে কি চাচ্ছ? আমাদের মনে মায়া নেই? হুম, আপনাদের সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। আকবরই আর কোনো কথা বলবেন না। পাশ থেকে কাহির তেজি কণ্ঠে বলে, একদিনে যে অন্যায় করেছিস, তবু আমার কথা বলছে, তাই ভাব বেড়ে গেছে নাকি? ও অন্যায় অন্যায় আমি করেছি? হ্যাঁ, আমি অন্যায় করেছি। খান বংশের জন্ম নিয়ে আমি অন্যায় করেছি। আরাফাত খানের সন্তান হয়ে জন্ম নিয়ে আমি অন্যায় করেছি। যার খেসারত 4 বছর আগে ঝড় বৃষ্টির রাতে দিতে হয়েছে আমায়। কিছুক্ষণ আগে না বলছিলাম, সামান্য একটা বিড়ালের জন্য কান্নাকাটি করে অসুস্থ হওয়ার কোনো মানে ছিল না? মানে ছিল, অনেক মানে ছিল। 3 বছর আমরা একসাথে ছিলাম, ওর প্রতি আমার মায়া আছে। অথচ আরাফাত খানের সাথে আমি 18টা বছর ছিলাম, তবুও আমার প্রতি তার কোনো মায়া ছিল না। যার জন্য ঝড় বৃষ্টির রাতে আমায় বের করে দিয়েছিল একা। তার তখন এটা মনে ছিল না বাইরে মানুষ রূপে পশুরা বাস করে। তার এটা মনে ছিল না যে আমি সেদিন মারা যেতে পারতাম অথবা রেপ হতে পারতাম। একটা কথা কি জানেন, সেদিন আমি মারা গেছি। কখন মারা গেছি জানেন? যখন আমার বাবা মা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন মারা গেছি আমি। যখন আমাকে 4টা জামা ছিঁড়ে খাওয়ার জন্য অবৈধ স্পর্শ করেছিল, তখন মারা গেছি আমি। এখন যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, সে আগে সেই নামিরা না। এই বর্তমানে নামিরা, যার সামনে খানবাড়ি কেউ মারা গেলেও ফিরেও তাকাবে না সে। সেদিন আমি রেপ হয়ে নিয়েছি, কিন্তু অনেক বাজে স্পর্শের শিকার হয়েছি। এগুলো আমি জীবনেও ভুলবো না, না তো আপনাদের ক্ষমা করবো। সব শেষে একটা কথাই বলবো, আপনারা আমার সাথে কোনো রকম কথা বলবেন না। নিজেদের কাজ নিজেরা করবেন। আমি অপরিচিত আপনাদের কাছে, আপনারা অপরিচিত আমার কাছে। কথাগুলো বলেই নামিরা আর দাঁড়ালো না, সে দৌড়ে চলে গেল তার পেছন পেছন। তার বাকি সাথীরাও দিল। তাহিরের কানে একটা কথাই বাজছে, তাকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। আসলেই তো, তারা এটা ভাবেনি নামিরার এমন কিছু হতে পারে। তারা তার একটা ভুলের জন্য নিজেরা আরো একটা ভুল করলো। আরাফাত খান আদরের মেয়ের মুখে এমন কথা শুনে সইতে পারলেন না। বুকে হাত দিয়ে বসে পড়লেন, তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললেন।
রূপের রূপান্তর, সময় কিন্তু জাদুকর। পাপে ক্ষয়, পাপে জয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়, আজকে তোমার কালকে আমার, কথাটা বাস্তবে মিলে গেল নামিরার সাথে। এখান থেকে 4 বছর আগে ঠিক যেভাবে কাহিরের পায়ে ধরে নামিরা একটু সুযোগের জন্য আকুতি মিনতি করছিল, ঠিক সেইভাবেই আজ কাহির নামিরা পা ধরে আকুতি মিনতি করছে তার বাবা চাচাকে হসপিটালে দেখতে যাওয়ার জন্য। বিগত 1 ঘন্টা ধরে সে নামিরার পা ধরে বসে আছে আর তাকে মানানোর চেষ্টা করছে। কায়নাত প্লিজ, একটাবার চল হসপিটালে। আব্বু আর ছোট আব্বু ভীষণ অসুস্থ, তারা তোকে দেখতে চেয়েছে। তা আমি কি করবো? আমার পা ছাড়ুন মিস্টার কাহিল, আমি দুঃখিত, যেতে পারবো না আমি এখন। আচ্ছা, আমার আব্বুর কথা না হয় বাদ দে, কিন্তু ছোট আব্বুর জন্য হলেও চল। আপনার ছোট আব্বু অসুস্থ বলেই আমি যাচ্ছি না, ইনফ্যাক্ট অন্য কেউ হলেও যেতাম। বলেছিলাম না খানবাড়ির সকলে মৃত আমার কাছে। জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছিস। তারা হয়তো সকলের কাছে জীবিত হতে পারে, কিন্তু আমার কাছে তারা 4 বছর আগে মৃত হয়ে গেছে। আমি তোর পায়ে ধরে আছি, সে কখন থেকে? 1 ঘন্টা হয়ে গেছে, চল না প্লিজ। সরি ভাই, আমি যেতে পারবো না। আসলে মেন কাহিনী হয়েছে তখন যখন নামিরা কিছু বিষাক্ত কথা বলে সেখান থেকে চলে গেছিল। বিকালে সেই কথা শুনে আরাফাত খান জ্ঞান হারিয়েছিল। তাকে সবাই মিলে ধরাধরি করে তাকে রুমে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পর কাহির অনেক বকাবকি করে। বেইমানটার জন্য নিজের শরীর খারাপ করার কারণে কাহির কিছুক্ষণ বকাবকি করে চলে যায়। রুষা এতক্ষণে দাঁড়িয়ে কাহিরের বলা সব কথাই শুনছিল। তার ভীষণ খারাপ লাগছে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিষয়ে এমন কথা বললে কার না খারাপ লাগবে। সবার খারাপ লাগলেও তার একটু বেশি খারাপ লাগছে, কারণ তার জন্য এসব কথা শুনতে হচ্ছে না নামিরাকে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আরাফাত খানের পায়ের কাছে গিয়ে মাথা রেখে ডুকরি কেঁদে ওঠে। তারপর, আমাকে মাফ করে দাও ছোট আব্বু, আমার জন্য আজ তোমাদের সবার এই অবস্থা। নামিরার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার জন্য আজ নামিরা তোমাদের সবাইকে ঘৃণা করে। জানো ছোট আব্বু, আমি কাহিরকে পছন্দ করতাম ঠিকই, কিন্তু ভালোবাসতাম না। কারণ আমি ছোট থেকেই জানতাম কাহির শুধু নামিরাকেই ভালোবাসে। কিন্তু একদিন বান্ধবীদের পাল্লায় পড়ে কাহিরকে প্রপোজ করি। তারপর থেকে কাহির আমার সাথে আগের মতো কথা বলতো না, মিশতো না। আমার খুব খারাপ লাগতো। কিছুদিন পরে সে চলে আসে আর নামিরাকে বিয়ে করে নেয়। কিন্তু বিশ্বাস করো, এতে আমি একটু কষ্ট পাইনি। কাহির চলে আসার কিছুদিন পরে আমিও চলে আসি। একদিন না আমি নামিরাকে রাগের বশে বলি, কাহির শুধু আমাকে ভালোবাসে, তাকে না। যদি ভালোই বাসতো তাহলে তাকে সব রকমভাবে ভালোবাসতো। নামিরার কাছ থেকে কথায় কথায় আমি একদিন জেনেছিলাম তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। এজন্য আমি এই কথাটাই বলি। ওকে আমি চ্যালেঞ্জ দেই, যেহেতু কাহির আমার হয়নি তাহলে আমি তার হতে দেব না। কিন্তু বিশ্বাস করো, আমি জাস্ট রাগের বশে বলেছিলাম। কিন্তু কোথা থেকে যেন কাহির এই কথাগুলো শুনতে পায়। তারপর জোর করে আমাকে ঈশানের সাথে বিয়ে দিয়ে দেয়। প্রথম প্রথম কেউ কাউকে মানেনি, কিন্তু একটা পর্যায়ে এসে আমরা দুজনেই বিয়েটা মেনে নিয়েছিলাম। আমাদের মধ্যে সব কিছু হয়ে যায়। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম রিয়া। ওরে ভাই রিয়ান। রিয়ানকে চিনেছ তো, যার সাথে বিয়ের নাটক করিয়েছিলে নামিরার কাহিরকে দেশে আনার জন্য? ওর সাথে আমি সব কিছু শেয়ার করতাম, এটাও করেছিলাম। আমার আর ঈশানের মধ্যে ঝামেলা হয়। ঈশান আবার বিদেশ চলে যায়। আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। ঈশানের ওপর আমার রাগ ছিল, সেজন্য আমি আবার চলে যাই। সেখানে গিয়ে রিয়াকে সবটা শেয়ার করি। রিয়া আমাকে তার বাসায় নিয়ে আসে। রাগের বশে আমি আব্বু আম্মুকেও জানাতে চাচ্ছিলাম না প্রেগনেন্টের কথাটা। এই জন্য রিয়ার কাছে চলে যাই ওখানেই। আমি বাচ্চা জন্ম দেই। আমার ছেলে, আমার একটা মাত্র ছেলে ইয়াশকে আমি জন্ম দেই। কিন্তু জানো ছোট আব্বু, আল্লাহ আমার সহায় ছিল না। বাচ্চার বয়স যখন 37 দিন, সেদিন ঈশান আমার কাছে ফোন দেয়। সে নিজ থেকে সরি বলে। আমারও রাগ পড়ে যায়। আমি ঈশানকে কিছু বলতে যাব, তার আগে রিয়া আমার কাছ থেকে ফোন নিয়ে নেয়। তারপর এবার জোরে জোরে কান্না করে দেয় রুষা।
তার বুকটা ফেটে যাচ্ছে। 5টা বছর সে তার সন্তান থেকে আলাদা। প্রত্যেক মাসে একটা করে ছবি দেখে, কিন্তু মা তো ছবি দেখে কি আর মনের শান্তি মেটে? এদিকে সবাই অবাক চোখে রুষার দিকে তাকিয়ে আছে। তাদের একটা নাতি আছে, অথচ তারা কেউ জানে না। কিছুক্ষণ কান্না করেই রুষা আবারও বলতে থাকে, রিয়া আর রিয়ান মিলে আমার থেকে আমার বাচ্চাকে আলাদা করে দেয় আর বলে তাদের মতো কাজ করতে, না হলে বাচ্চাকে মেরে ফেলবে। তুমি বুঝতে পারছো ছোট বাবু, আমার রাগের ফল আমার বাচ্চাটাকে পেতে হচ্ছিল। আমি অনেক কেঁদেছিলাম। যে আমি কখনো কাউকে সরি বলি না, সেই আমি ওদের পা ধরে অনেক কান্না করে বলেছিলাম আমার বাচ্চাটাকে ভিক্ষা দিতে, কিন্তু দেয়নি। তারা বলে তাদের কথা মতো কাজ করতে হবে। আমি বলি কি করতে হবে? তখন বলল আমাকে আবার খানবাড়ি ফিরে এসে কাহির আর নামিরাকে আলাদা করতে হবে। আমি এটা করতে চাচ্ছিলাম না ছোট আব্বু, কিন্তু কিন্তু ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি কি করে আমার ফুলের টুকরো ছেলেটাকে এই পৃথিবীর মায়াত্যাগ করতে দিব তুমি বলো? তাই আমি ওদের মতো কাজ করি। আমি আবার খানভিলায় চলে আসি, আর 3 দিন পরে ঈশানও ফিরে আসে। কাহির আর নামিরার মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। এটা আমি ওদের জানালে ওরা আমাকে বলে যে কোনোভাবেই আমি যেন ওদের দুজনকে আলাদা করে দেই। আমি নামিরাকে আবার হুমকি দেই, কিন্তু নামিরা আমার হুমকির পরোয়া করে না। কাহিদের সাথে সংসারে মনোযোগ দেয়। কথাটা আমি ওদের বলতেই ওরা আমাকে বলে ওদের দুইজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করতে। আমি না রাজি হচ্ছিলাম না ছোট আব্বু, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না দেখে আমার বাচ্চাটাকে আমাকে ভিডিও কল রেখে আঘাত করে। 1.5 বছরের ছোট বাচ্চা ছেলেটা আমার কিভাবে কান্না করছিল, আমি সহ্য করতে পারছিলাম না। এই জন্য আমি ওদের মতো কাজ করি। একটা হিডেন ক্যামেরা নিয়ে অনেক কষ্টে দুজনার একটা অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে তারপর ওদের কাছে দেই। কাহিরের মুখ কেটে ওখানে রিয়ানের মুখ বসিয়ে দেয়, তারপর তোমাদের কাছে পাঠাই। ওটা দেখেই তোমরা সবাই নামিরাকে। বাকিটার বলতে পারে না। রুষা অতিরিক্ত কান্নার ফলে জ্ঞান হারায়। রুষার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আরাফাত খান আবারও বুকে হাত দিয়ে কাশতে থাকে, তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আশরাফুল খান এটা শুনে অতিরিক্ত স্টেজের কারণে সেও জ্ঞান হারায়। তখন ওই বাসায় ফিরে কাহির দুইজনকে এইভাবে অসুস্থ হতে দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সেখানে তাদের দুই ভাইকে আধ ঘন্টা অবজারভেশনে রাখা হয়। পরে কেবিনে শিফট করলে কাহিরকে জানায় নামিরাকে দেখবে আর তার সাথে কথা বলবে। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তার মা তার কাছে আবদার করে। এই জন্য বাধ্যতামূলক সে নামিরাকে নিতে আসে। নামিরা বাসায় একা ছিল। সোনিয়ারা সবাই মিলে কামিয়াকে নিয়ে নেহাতের বাসায় গেছে। কলিং বেল বাজতে ছোট আব্বু হার্ট অ্যাটাক করেছেন। কায়নাত তোকে দেখতে চাচ্ছে আব্বু। কি হলো, কিছু বলছিস না যে? এমনিতেই তুই অন্যায় করেছিস, তো তারা তোকে দেখতে চাচ্ছে, একটু কথা বলতে চাচ্ছে। তা তুই কথা বলছিস না কেন? চল না, একটু কথা বলে চলে আসিস। কায়নাত, আমি কিছু বলছি, এভাবে চুপ করে আসিস কেন? কারণ আমার কথা বলতে এখন ইচ্ছে করছে। আব্বু ছোট আব্বু ভীষণ অসুস্থ। বলতে গেলে ছোট আব্বু একটু বেশি অসুস্থ। তোকে দেখতে চাচ্ছে মানুষটা, একটুতে কথা বলে চলে আসিস। একটা কথা কান খুলে শুনে এখন মিস্টার আফরান খান কাহির, আমি যাব না আপনার বাচ্চাটাকে দেখতে। চলে যান আপনি। আমার সময় হলে আমি ঠিকই চলে যাব। তার আগে বল, কিসের এত জেদ তোর? এত অহংকার কিসের? হ্যাঁ, তুই নিজে ভুল করেছিস, তারপর এত বড় বড় কথা বলছিস। আমি কোনো ভুল করিনি, যেটা করেছি ঠিক করেছি। আসলে আপনি আমার যোগ্য না, আর না আমি আপনার যোগ্য। তুই আমার যোগ্য ছিলিস, কিন্তু সেটা ধরে রাখতে পারিসনি। এখন বেশি কথা না বলে চল, রাত হয়ে যাচ্ছে। আপনি কি শুদ্ধ ভাষা বোঝেন না? আমি বলেছিলাম যাবো না, তাও এতবার আবার কেন জোর করছেন আপনি? আমার জোর করার কোনো ইচ্ছে ছিল না, নির্ঘাত আম্মু আবদার করেছে, নাহলে আমি জীবনেও আসতাম না তোকে নিতে। নামিরা অনেকক্ষণ ধরে কাহিরের সাথে তর্ক করে যাচ্ছে। অনেক চেষ্টা করেও তো যখন কাহির নামিরাকে মানাতে পারে না, তখন সে রাগ দেখিয়ে চলে আসতেন নাই। ড্রয়িং রুম পেরিয়ে দরজার কাছে আসতেই তার ফোনটা বেজে ওঠে। দেখে তার মা ফোন করেছে। ফোনটা কানে অপর থেকে ভেসে আসে তার মায়ের ভেজা কণ্ঠ। সে ছেলেকে বলে, কি হলো, এত দেরি করছিস কেন? নিয়ে আয় না বাবা।
রাগ করিস না, ও কেমন জানিস তো, ছোট থেকে তো এমন জিদি, একটু ভালো করে বুঝিয়ে নিয়ে আয়। তোর ছোট আব্বুর অবস্থা খুব একটা ভালো না। প্লিজ আব্বু, রাগ না করে তুই শান্তভাবে বুঝিয়ে নিয়ে আয়, প্রয়োজন হলে পায়ে ধরে আয়। অগত্যা কাহির নিজেকে শান্ত করে। আবার নামিরার বেডরুমে ঢুকে পড়ল। নামিরা শুয়ে শুয়ে রিলস দেখছিল। কাহিরকে দেখে উঠে পড়ে, ওড়না ঠিক করে রাগী চোখে তাকিয়ে বলে। চলেই তো গিয়েছিলেন, আবার আসলেন কেন? কাহির কোনো কথা না বলেই নামিরার পায়ের কাছে বসে পড়ে। তারপর হাঁটুতে মাথা রেখে তার হাত দুটো নামিরার দুই দুই পা জড়িয়ে ধরে বলে। একটাবার চল, চোখের দেখা দেখে চলে আসিস। খুব বেশি টাইম নেব না, তোকে আবার দিয়ে যাব। প্লিজ এভাবে চুপ করে থাকিস না, চল না। ছোট আপুর অবস্থা খুব একটা ভালো নেই। কার কি হলো না হলো, কে মরলো না মরলো, তা দেখার সময় আমার নেই, আপনি এখন আসতে পারেন। কাহির অনেকক্ষণ ধরে নামিরাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নামিরা কিছুতেই মানল না। উল্টো কাহিরের হাত ধরে তাকে ঘরের বাহিরে দাঁড় করিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এক বুক হতাশা আর কষ্ট নিয়ে ফিরে আসলো হসপিটালে কাহির। কাহিরকে একা আসতে দেখে সবাই যা বোঝার বুঝে গেল। এক দফা সবাই আবারও কান্না করলো। কাহিরও নিজের চোখের পানি বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছে আদিত্যর কেবিনে চলে গেল। প্রায় ঘন্টা খানেক হয়েছে কামিয়াকে নিয়ে এসেছে আদিত্য। আদিত্য কেবিনে ছোট্ট কামিয়া খেলা করছে। বেশ কিছু খেলনা ও নিয়ে এসেছিল আদিত্য। বল নিয়ে খেলতে খেলতে কাহিরের সামনে এসে পড়ল কামিয়া। কামিয়াকে পড়তে দেখে কাহির তাড়াতাড়ি কোলে তুলে নিল। কামিয়া কান্না করছে সেটা দেখে কাহির আদিত্যর কাছে চলে গেল। তারপর ওর শার্টের কলার ধরে বলল, বাচ্চা যখন সামলাতে পারিস না, তাহলে বাচ্চা কেন নিয়ে আসিস? এখনও তো একটা অঘটন ঘটে যেত। আমি বুঝতে পারিনি হঠাৎ করে কামিয়া ওভাবে পড়ে যাবে। তুই আমার কাছে দে ওকে, আমি চুপ করাই নিচ্ছি। একে তো হালকা ব্যথা পাওয়ার জন্য কামিয়া কান্না করছে, তার উপর আবার কাহিরের এমন রাগী কথা শুনে কেঁপে উঠল। আদিত্য কাহিরের কাছ থেকে কামিয়াকে তুলে নিল। তারপর কামিয়াকে চুপ করালো। কামিয়ার কান্না বন্ধ হয়ে যেতে কামিয়া কাহিরকে বলল, তুমি চোর নাকি আঙ্কেল? আমার নাকার চোয়ালা চুরি করে নিয়েছো? কামিয়াল তোমার একটু তো ভালো লেগেছে, তুমি লাগে না হলে আলু ভালো লাগতো। কামিয়ার কথা বলার ধরন আর তোতলানোর কথা শুনে কাহিরের আনমনে হাসি ফুটে যায় ঠোঁটে। কাহির এক পলক তাকায় কামিয়ার দিকে। তোর বুকের ভেতর ধক করে ওঠে। হঠাৎ করেই তার বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। কেন জানি মনে হচ্ছে এই বাচ্চাটা তার খুব কাছের, কিন্তু সে অতটা পাত্তা দেয় না। তারপর চোখ সরিয়ে নিয়ে আদিত্যর সাথে কিছু কথা বলে চলে যায়। কামিয়া কাহিরের যাওয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। কেটে গেছে আরো কয়েকটা দিন। আরাফাত খান আর আশরাফুল খানকে বাসায় নিয়ে আসা হয়েছে। নামিরা এক পলকের জন্য দেখা করতে যায়নি, আর না তাদের ফ্ল্যাটের দিকে তাকিয়েছে। রোজার মাস হওয়ায় নামিরা সারা দিন বাসার ভেতরেই থাকে, একটুও বেরোয় না। আজ হঠাৎ একটা কাজ পড়ে গেছে, এজন্য বাইরে এসেছে। নামিরা ব্যাংকে গিয়েছিল, সেখানে নিজের কাজ শেষ করে আসার পথে বৃষ্টি নামায়। একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আছে বিগত 1 ঘন্টা যাবৎ। রাস্তায় একটা গাড়িও নাই, এই দিকটা অনেকটাই নির্জন। নামিরার মনে মনে খুব ভয় লাগছে। নামিরা ব্যাগ নিয়ে আসেনি, শুধু তার ফোনটা নিয়ে এসেছে। ফোনের ব্যাক পার্টের ভেতর টাকা। নামিরা কিছুক্ষণ ভাবলো, তারপর পাশে পড়ে থাকা পলিথিনটা তুলে মুছে নিল ভালো করে। তারপর ফোনটা তার ভেতর ঢুকিয়ে নিল। আজ কাহির নিজের জন্য একটা গাড়ি কিনতে গেছিল। কালো রঙের একটা মার্সিডিজ কিনে নিয়ে এসেছে। ফেরার পথে কোথা থেকে যেন বৃষ্টি শুরু হলো। সে বৃষ্টি তোয়াক্কা না করে নিজের সত্য কেনা মার্সিডিজ গাড়িটা নিয়ে চালাতে শুরু করলো। বেশ অনেকটা পথ চলে আসলো। রাস্তায় ছাউনির নিচে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু কিছু একটা আন্দাজ করতে গাড়িটা ছাউনির নিচে দাঁড়াতেই দেখতে পায়। তার ধারণাটাই সঠিক, এটা আর কেউ না, তার একমাত্র চরিত্রহীন জেদি বউ।
নামিরা মাত্র পলিথিনের ভেতর নিজের ফোনটা প্যাক করে, তারপর সামনে তাকাতেই সে চমকে যায়, সাথে কিছুটা ভয়ও পেয়ে যায়। আচমকা সে কাহিরকে একদম আশাই করেনি। তার সামনে কোমরে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। কাহিরকে দেখে যতটা না ভয় পায় তার থেকে বেশি বিরক্ত নিয়ে তাকায় তার দিকে। এভাবে কে কার সামনে দাঁড়ায়? রাগও লাগছে বেশ, তবুও নিজে থেকে কথা বলছে না। সামনে দাঁড়িয়ে আছে যখন, তখন সে নিজে থেকেই কথা বলবে। আগবাড়িয়ে কথা বলার কোনো মানে হয় না। ঠিক তখনই কাহিরের কথা শোনা যায়। এই ভর সন্ধ্যা একে একে নির্জন রাস্তায় কি করছিস? নামিরা নিম্লিপ্ত ভঙ্গিতে বলে। কাস্টমার খুঁজতে এসেছি। নামিরার কথাই কাহির দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তারপর বলে, ভদ্রভাবে কথা বল, আমি তোর থেকে অনেক বড়, অন্তত সম্মানটা দে। আমি অভদ্র তাই, ভদ্রভাবে কথা বলতে পারি না তাই। শুনলে শুনুন, না শুনলে এখান থেকে যান, বিরক্ত করবেন না। চল তোকে বাসায় পৌঁছে দে। ধন্যবাদ, এত কষ্ট করা লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কাহির শান্তভাবে বলে। কিছুক্ষণ পরে ইফতার, তার উপর যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না থামবে। তুই চল আমার সাথে, একই বাসায় তো যাচ্ছে। বললামই তো ধন্যবাদ। লাগবে না তোর ধন্যবাদ, চল তুই। বললাম তো আমি যাবো না, কেন জোর করছেন? আমি কিন্তু এখনো জোর করিনি, জোর করতে বাধ্য করিস না, নিচে থেকে চল। আমি বললামই তো আমি যাবো না। ভালোভাবে কথা বলেও রাজি করাতে পারলো না নামিরাকে কাহির। রাস্তাটা অনেক নির্জন, তার উপর বৃষ্টি হচ্ছে। আসার সময় দেখলে এখান থেকে কিছু দূর দূরেই কয়েকটা বখাটের ছেলে মদ্যপান করছে। এমনিতেই তাদের একটা ভুলের জন্য নামিরাকে অযাচিত স্পর্শের শিকার হতে হয়েছে, তাই সে আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। শেষবারের মতন নামিরাকে আরও একবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু নামিরা রাজি না হওয়ায় কাহির জোর করে নামিরাকে কোলে তুলে নিল, তারপর ব্যাক সিটে ছুঁড়ে ফেলে দিল। নামিরা ছটফট করে উঠল, কিন্তু কাহির তাকে কোনো সুযোগ না দিয়ে নিজের সমস্ত ভর নামিরার উপর ছেড়ে দিল। মাথায় বাঁধা হিজাবটা খুব সুন্দর করে খুলে নিল, তারপর সেটা দিয়ে 2 হাত বেঁধে দিল। নিজের কাজ শেষ করে কাহির যখন উঠে আসছিল, তখন তার নজর যায় নামিরার পেটের কাছে, যেখানে স্পষ্ট কাটার দাগ দেখা যাচ্ছে। কৌতূহল বশত নামিরার জামাটা আর একটু সরালেই স্পষ্টভাবে দেখতে পায় কাটা দাগ। মুহূর্তের মধ্যেই তার চোখ জ্বলে ওঠে, বুকের ভিতর টিপ টিপ করে ওঠে। সে কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দেয় নামিরার কাটা স্থানটিতে। নামিরা যখন বুঝতে পারে তার সিজারের দাগটা কাহির দেখে ফেলেছে, তখন সে অনেকটাই ভয় পেয়ে যায়। রাক্ষসটা যদি জানে তাকে না জানিয়ে সে প্রেগনেন্ট হয়েছে, তার উপর আবার একটা বাচ্চার জন্ম দিয়েছে, তাহলে তাকে আস্ত রাখবে না। সে তাড়াতাড়ি উঠে বসে মনে মনে ঠিক করে কিছু মিথ্যা কথা বলতে হবে। নামিরাকে উঠে বসতে দেখে কাহির নিজেও বসে, তার পাশের সিটে হেলান দিয়ে মাথার ওপর একটা হাত রাখে, অপর হাতটা নামিরার কাঁধের ওপর রাখে, অনেকটাই কাছে নিয়ে আসে, তারপর আস্তে আস্তে বলে, ডাক্তার কিসের কায়নাত? নামিরা মনে মনে মিথ্যা কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তাহের যা মানুষ, একবার যদি সে তোতলায় তাহলে সবটা বোঝা যাবে। সে মিথ্যা বলছে, এই জন্য মনে মনে গুছিয়ে নিচ্ছে। তার মধ্যে আবারও শুনতে পায় কাহিরের কথা। একজন ডাক্তার হয়ে কিভাবে জিজ্ঞেস করছে, এটা ভেবেই নামের আর হাসি পাচ্ছে কেন। সে বুঝতে পারছে না এটা কিসের দাগ, তবুও নিজেকে শান্ত রেখে অনেকটা কাঁদো কাঁদো হয়ে বলে, আপনার মনে আছে আমি যখন আপনার পায়ে ধরে কান্না করছিলাম, তখন আপনি আমাকে লাথিয়ে মেরেছিলেন আর আমার মাথা টেবিলের উপর বাড়ি খেয়েছিল, সেখানে রক্ত জমে গিয়েছিল। ওখান থেকে আসার কয়েক মাস পর ভীষণ মাথা ব্যথা করতো। একদিন সহ্য করতে না পেরে আমি ডক্টরের কাছে যাই। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় ওইখানে রক্ত জমে আছে। অপারেশন করে রক্ত বের করতে হবে, না হলে জ্বালা যন্ত্রণা কমবে না। আমার কাছে একটাও টাকা ছিল না, এদিকে নিজের ব্যথা সহ্য করতে পারছিলাম না, হসপিটাল থেকে চলে এসেছিলাম। তখন দেখতে পাই একটা ছোট বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তার নাকি 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, ইমিডিয়েটলি একটা কিডনি লাগবে। আমি সেই মঞ্জাতের সাথে কথা বলে আমি একটা কিডনি দেবো বলে জানাই, তারাও রাজি হয়ে যায়। আমি বিনিময়ে বলি আমার মাথা অপারেশনের যত টাকা লাগবে তাদের বহন করতে হবে। তারা বলে ঠিক আছে।
একটা এগ্রিমেন্ট বানাই, সেখানে সই দিই। তারপর তোর একটু বুক কাঁপলো না নিজের কিডনি অন্যকে দেওয়ার জন্য? বুক কাঁপবে কিভাবে? আমার যে যন্ত্রণা হচ্ছিল, তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল, নিজের জীবনের বিনিময়ে হলেও এই ব্যথা থেকে মুক্তি চাই আমার। কাহির আর কিছু বলল না, শুধু নামিরার মাথাটা নিজের বুকে এক মুহূর্তের জন্য চেপে ধরলো। তারপর সামনের সিটে গিয়ে গাড়ি চালাতে শুরু করলো। সারা রাস্তায় নামিরা মিটমিট করে এসেছে কাহিরের অস্থিরতা, চোখের পানি, কষ্ট তার চোখে এড়ায়নি। নামিরা একটা কথাও বলেনি, আর না কাহির আগ বাড়িয়ে একটা কথা বলেছে। বাসার সামনে আসতেই কাহির দরজা খুলে দেয়, তারপর ওড়নাটাও খুলে দেয়। নামিরা নিজের ফোনের ব্যাক পার্ট থেকে 100 টাকার একটা নোট বের করে, তারপর কাহিরকে দিয়ে বলে, এই অসময়ে আমার হেল্প করার জন্য ধন্যবাদ। ওইখান থেকে এখানে আসতে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে, আর 50 টাকা টিপস দিলাম আপনাকে আমার হেল্প করার জন্য। টাকাটার দিকে একটা পলক তাকালো কাহির, কি মনে করে যেন টাকাটা নিল। নামিরা আর পেছন না ফিরে সোজা চলে গেল। কাহির অন্য সময় হলে হয়তো নিত না, কিন্তু এখন অন্য মনস্ক, তার মনে হতো শুধু একটা জিনিসই চলছে, নামিরা কিডনি। সে কোনো মতে ড্রাইভারের কাছে চাবিটা দিয়ে টলতে টলতে নিজের ফ্ল্যাটে চলে গেল। তারপর কবুল বলা ঠিক কিছুক্ষণ আগে নামিরা জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে নিভু নিভু চোখে দেখে তার দিকে একজন যুবক দেখবে দিক না তাকিয়ে এগিয়ে আসছে। যুবকটিকে দেখে নামিরা হালকা হেসে নিজের চোখ বন্ধ করে নেয়। হুট করে নামিরাকে এভাবে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। ততক্ষণে কাহির চলে এসেছে। নামিরার মাথা হাঁটুর ওপর রাখতেই বুঝতে পায় নামিরার কিসের জন্য জ্ঞান হারিয়েছে। তার মুখ দিয়ে গ্যাসলা বের হচ্ছে, মানে সে বিষ খেয়েছে। বাড়ির সবাই অবাক চোখে নামিরাকে দেখে, তারপর তাড়াতাড়ি করে নামিরার দিকে এগোতে গেলেই কাহির গর্জে ওঠে, একদম সিম্পাতি দেখাতে আসবে না তোমরা কেউ, তোমাদের জন্য আজ এর এই অবস্থা। আর এক পেয়ে এগিয়ে আসবে না ছোট আব্বু। তোমাকে না আমি বলেছিলাম আমার আমানত ঠিক করে রাখতে পারলে রাখবে, না হলে আমাকে বলে দেবে, আমি এসে নিয়ে যাব। দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমার হার্টবিট বিষ খেয়েছে। ওর যদি কিছু হয় না, তাহলে আমি তোমাদের কাউকে বাঁচতে দেবো না, এই কথাটা মনে রেখো। কথাটা বলেই নামিরাকে পাজা কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল কাহির। বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারা তো কাহিরকে বাড়ি নিয়ে আসার জন্য, কিন্তু কি থেকে কি হয়ে গেল। নামিরার মা আরমিন খান ইতিমধ্যেই জ্ঞান হারিয়েছেন। তারাও সবাই তাড়াতাড়ি আরমিন খানকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। কাহির নামিরাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে, তারপর তাকে নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে ঢোকে। সে নিজেও একজন হার্ট সার্জন ডাক্তার, তবুও সে কিছু করতে পারবে না, এই জন্য বেরিয়ে আসলো। প্রিয় মানুষের এই অবস্থাটা সে কিছুটাই সহ্য করতে পারছে না। কিছুক্ষণ আগেই নামিরার জ্ঞান ফিরেছে, খুব বেশি খেতে পারেনি, এজন্য এই যাত্রায় সে বেঁচে গেছে। তার জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম কাহির 2টা চড় মেরেছে তার 2 গালে। রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নামিরা চোখ বন্ধ করে শুয়ে আছে, সে কিছুতেই তাকাবে না সেই বজ্জারটার দিকে। কাহির নামিরাকে আর কিছু না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একজন উকিল আর একটা ইমানকে নিয়ে হাজির হলো। তাকে দেখে বোঝাই যাচ্ছে সবকিছু আগের থেকে রেডি করে রেখেছিল। এক প্রকার জোর করেই কাহির নামিরাকে বিয়ে করে হসপিটালে নামিরাকে বাসায় নিয়ে আসা হয়। তার পরের দিন সকালে সঞ্জিতা তো নামিরাকে এক প্রকার বকে বকে শেষ করে দিয়েছে। নামিরা বাধ্য মেয়ের মতো সেগুলো শুনেছে, কিছুই বলেনি। সবকিছু ঠিকঠাক থাকলেও নামিরা আর কাহিরের সম্পর্ক ঠিক ছিল না। নামিরার সুইসাইডের প্রচেষ্টার কারণে কাহির অনেক রেগেছিল নামিরার ওপর, কিন্তু কিছুদিন পর নামিরা আর কাহিরের সম্পর্ক ভালো হয়ে যায়। আসলে কাহির তার বউ পাখির ওপর রেগে থাকতে পারেনি, এই জন্যই তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সবকিছু ঠিকঠাক থাকলেও নামিরা আর কাহিরের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি। কাহিরার নামিরার বিয়ের বয়স তখন 2 মাস চলছিল। তখন রুষা দেশে আসে তাদের বাসায়। নামিরা রুষার মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়, দুইজন খুব ভালো বন্ধু হয়।
কিন্তু কিছুদিন পর তাদের মধ্যে একটা ঝামেলার কারণে রুষার নামিরাকে উল্টাপাল্টা কথা বলে কাহিরকে নিয়ে। সেগুলো শুনে ফেলে কাহির। তারপর জোর করে তার বড় ভাই ঈশানের সাথে বিয়ে দিয়ে দেয়। প্রথমে তাদের ভেতর টম অ্যান্ড জেরির মতো থাকলেও পরে তাদের মধ্যে লায়লা মজনুর মতো প্রেম হয়। সবার চোখের আড়ালে তাদের একটা সংসার গড়ে ওঠে। কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একটু ঝামেলা হয়, যার জন্য ঈশান দেশ ছেড়ে চলে যায় আর রুষাও রাগের বশে চলে যায়। নামিরা আর কাহিরের সম্পর্ক ভালোই যাচ্ছিল, কিন্তু নামিরা একটু বেশি জেদি আর রাগী ছিল। কিছুতে কিছু হলেই রাগ করে কথা বলা বন্ধ করে দিত। এটা কাহির অনেক কষ্ট পেত। এভাবেই রাগ অভিমান করতে করতে তাদের বিয়ের বয়স 1 বছর হয়ে যায়। সেদিন ছিল নামিরা আর কাহিরের প্রথম বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী কয়েকদিন আগে নামিরা কাহিরের ওপর খুব রাগ করে, তারপর নিজের রুমে থাকা শুরু করে। কিন্তু কাহির এটা সহ্য হয় না। সে এবার আর আকবরিয়া কথা বলে না। কাহিরের মা ব্যাপারটা খেয়াল করে নামিরা আর কাহিলের মধ্যে হয়তো ঝামেলা হয়েছে। এজন্য নামিরাকে তাদের বিবাহ বার্ষিকীর দিন জোর করে শাড়ি পরিয়ে দেয় আর কাহিরের রুমে পাঠিয়ে দেয়। নামিরা কাহিরের জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে যায়। তার ঘুম ভাঙে রাত 12টার পর। তখন বাহিরের প্রচুর বৃষ্টি হচ্ছিল। সপ্তদশী নামিরার বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টি হলেই সে ভিজতে যায়। কাহির সোফার উপর বসে কাজ করছিল। নামিরা সেটা খেয়াল না করেই ছাদে চলে যায় ভিজতে। নামিরার পেছন পেছন কাহিরও ছাদে উঠে পড়ে। এই বেজিমুখী, এত ভিজতেছিস কেন? একটু পরে তো জ্বর আসবে। আসলে আসুক তাতে আপনার কি? আমারও তো সব জ্বর আসলে তো আমার বই কষ্ট পাবে। আমি কারো বউ না। আমার হার্টবিট। কাহিরের কথা শুনে নামিরা আর চোখে একবার কাহিরকে দেখে আবার ভেজায় মন দেয়। কাহির এসে নামিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। নামিরা বেশ বুঝতে পারে পুরুষালীর সুপ্ত ইচ্ছাগুলো কাহিরের অবাধ্য করেছে। তবে নামিরা কাহিরের কাছে সহজে ধরা দেয় না, বারবার হাত সরিয়ে দেয়। কাহির বিরোধহীনভাবে নামিরাকে মানানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরেই নামিরা মেনে যায়, ধরা দেয় কাহিরের কাছে, নিজ ইচ্ছায় কাহিরের ভালোবাসা গ্রহণ করে। বেবি, তুই শুধু আমার হয়ে থাকিস, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো আপনার আমি জানি, তবুও বলছি। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে মরে যাবো তবুও আপনাকে ছাড়া অন্য কারো হবে। আরো কিছুক্ষণ ভিজে কাহির নামিরাকে কোলে তুলে নেয়। তারপর ছাদে রাখা চৌকির দিকে অগ্রসর হয়। প্রথমে কাহির নামিরাকে চৌকির ওপর শুয়ে দেয়, তারপর নিজেও আজ শোয়া হয় নামিরার ওপর। কিছুক্ষণ পরে কাহির নামিরার ঠোঁট দখল করে নেয়। অবাধ্য হতে থাকে। ঠিক সেই সময় চৌকিটা ভেঙে পড়ে যায় দুজনার। নামিরা হালকা ব্যথা পায়। কাহির সে সবে পাত্তা না দিয়ে নামিরাকে কোলে তুলে সোজা নিজের বেডরুমে চলে যায়। তারপর দুজন ভালোবাসার চাদরে মিশে একাকার হয়। সকাল সকাল নামিরা পেটে হাত দিয়ে বসে আছে। পেটের ভেতর হালকা চিনচিনে ব্যথা অনুভব করছে। কাহির ঘুমাচ্ছে। ছাদ থেকে চেঁচাচেঁচির আওয়াজ পেয়ে নামিরা কাহিরের শার্ট খুলে নিজের ড্রেস পরে ছাদে চলে যায়। এদিকে নামিরা লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। পেছনে কারোর উপস্থিতি টের পেছনে তাকিয়ে দেখে কাহির দাঁড়িয়ে আছে। সানজিদা যা বোঝার বুঝে গেছে, তাই তো দুজনকে একবার আর চোখে দেখে দুষ্টুমির স্বরে বলে, একটা হাতি না ছোট আম্মু, 2টা হাতি, একটা মিনি হাতি আর একটা বড় হাতি। না জানি আজ মিনি হাতিটার কি অবস্থা করে রেখেছে বড় হাতিটা। সানজিদার কথা শুনে সবাই সানজিদার দিকে তাকাতেই তার মুখে মিটিমিটি হাসি দেখে যা বোঝার বুঝে যায়। তাই তারা নিজেরাও হালকা হেসে নিচে চলে যায়। তাদের দুজনের মধ্যে যে সব কিছু ঠিক হয়ে গেছে, এটাই শান্তি। কাহিরটাও অবস্থা সেম। তারাও দুজন বেশ লজ্জা পেয়েছে। কাহিরা নামিরা একসাথে নিচে চলে আসে। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নামিরা চলে যায় নিজের কলেজে আর কাহির চলে যায় তার কাজে। জেসমিন খান কাহিরকে ফোন দিয়ে বলে নামিরার গায়ে অনেক জ্বর উঠেছে,
এ কথা শুনে কাহির হসপিটাল থেকে ছুটে বাসায় চলে আসছে। বাসায় এসে দেখে নামিরা সবার সাথে বসে গল্প করছে। তার মানে মেজো মা তাকে মিথ্যা কথা বলল। কি কারণে মিথ্যা কথা বলল এসবই ভাবছিল কাহির। তখনই তার মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে কাহিরের মা সাবিহা খান। বলেন, চলে এসেছিস বাবা? এই দেখ কে এসেছে। ভাইয়া, তুমি কখন আসলে? আমাকে জানালেও না। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি ভাই। আমি ভীষণ খুশি হয়েছি তোমাদের সারপ্রাইজ পেয়ে। আচ্ছা, বাইরে থেকে আসছি, যা ফ্রেশ হয়ে আয়, তারপর বাকি কথা হবে। আচ্ছা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে কাহির নামিরার দিকে এক পলক তাকিয়ে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। কাহির উপরে চলে গেলছে তার সাবিহা খান এক কাপ গরম কফি নামিরার কাছে দিয়ে বলল উপরে তা কাহিরকে দিয়ে আসতে। নামিরা এটারই অপেক্ষায় ছিল। সেও কোনো কথা না বাড়িয়ে শাশুড়ির কাছ থেকে কফি নিয়ে চলে গেল নিজের ব্যক্তিগত পুরুষের কাছে। কাহির রুমে এসে খাটের উপর শুয়ে পড়েছে। তার পা অর্ধেক বাহিরে আর বাকি অর্ধেক খাটের ওপর, চোখের ওপর একটা হাত রেখে শুয়ে আছে। নামিরা রুমে এসে দরজাটা চাপিয়ে দিয়ে কাহিরের কাছে আসলো। তারপর কফি বেড সাইড টেবিলে রেখে কাহিরের পাশে কাহিরের মতো করে শুয়ে পড়লো। কি হয়েছে ভাইয়া, এমন করে শুয়ে আছেন কেন? তোর বোধহয় মাথায় সমস্যা আছে। হোয়াট? হ্যাঁ, ঠিকই তো বললাম। কাল রাতেই তো আমাকে কিসব করতে বাধ্য করলি, এখন আবার ভাইয়া বলছিস। তা কি বলবো, আপনি আমার অনেক বড়, আপনার নাম ধরে তো আর ডাকতে পারি না, তাই না? আমি যে আপনার বড়, এটা কাল রাতে মনে ছিল না? আচ্ছা, আপনি সবসময় কাল রাত কেন করছেন বলুন তো? সকাল থেকে একই কথা বলছেন, আমার বুঝি লজ্জা করে না? ও মা, তুই আবার লজ্জাও পাস? পাই। তা কোথায় কোথায় লজ্জা পায় দেখাতো। ভালো হচ্ছে না কিন্তু, আমার পেছনে লাগছেন কেন? কোথায় আমি তোর পিছনে লাগলাম? আমি তো তোর পাশে আছি। এবার কিন্তু রাগ হচ্ছে আমার। তাতে আমার কি? আপনার কি, তাই তো? দাঁড়ান, দেখাচ্ছি আপনার কি। কথাটা বলে নামিরা কাহিরকে মারতে লাগলো। এক পর্যায়ে সে কাহিরের বুকের ওপর উঠে বসলো। কাহির নিজের শক্তি খাটিয়ে নামিরার ওপর উঠে পড়লো। তারপর নামিরার গলায় মুখ গুজে দিল। কিছুক্ষণ পর নামিরা গলায় ব্যথা অনুভব করতেই কাহিরের চুল টেনে ধরলো। কাহির নিজের কাজ শেষ করে নামিরার উপর থেকে উঠে পাশে আবার শুয়ে পড়লো। নামিরা গলায় হাত দিয়ে উঠে বসে পাশ থেকে বালিশ নিয়ে মারতে লাগলো কাকিটিকে। কাহিরও একটা বালিশ নিয়ে একইভাবে নামিরাকে মারতে লাগলো। মারামারি করার এক পর্যায়ে বালিশ ছিঁড়ে তুলো বেরিয়ে আসলো, তবুও তাদের থামার নাম নেই। কাহির বালিশ ফেলে নামিরাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর নামিরা হাসতে লাগলো। অতীতের সুন্দর মুহূর্ত মনে মনে আনমনে হাসতে থাকে নামিরা। অন্যদিকে কামিয়া নামিরাকে একা একা হাসতে দেখে নামিরাকে উদ্দেশ্য করে বলে, মাম্মা, তুমি একা একা হাসছো কেন? তুমি কি প্রেমে পড়েছো? নেয়ান্নি বলেছে প্রেমে পড়লে নাকি মানুষ একা একা হাসে। তুমি কাল প্রেমে পড়েছো মাম্মা, আমিও দেখবো তাকে। এইটুকু মেয়ের এমন পাকনামি কথা শুনে নামিরা অবাক হয়ে গেল। কি বলে কি এই মেয়ে? প্রেমে পড়লে যে একা একা হাসে মানুষ, এটাও জেনে গেছে। আবার কিছুদিন আগে প্রীতির বদহজম হয়েছিল, তখন সে বমি করছিল। প্রীতি বমি করা দেখে কামিয়া বলেছিল, প্রীতিমণি, তুমি প্রেগনেন্ট? তোমার কি ফুম্মাল মতো বেবি হবে? বেবি হলে কামিয়া সারাদিন বসে থাকবে কিন্তু। কামিয়ার কথা শুনে সেদিন সবাই হেসেছিল। তার কথায় অতটাও কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু আজকে আবার এমন কথা শুনে নামিরা বলে উঠল, তোমাকে এইসব নেহান্টি বলেছে? আর কে কে বলেছে তোমার নেহান্টি? তুমি কাউকে বলবে না তো মাম্মা? না, বলবো না। এবার তাড়াতাড়ি বলো, আর কি কি বলেছে? নেয়ান্নি বলেছে বমি করলে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট আবার কি জিনিস? উফ, তুমি তো দেখতে তিতুই জানো না। প্রেগনেন্ট মানে বেবি আসা, বুঝেছো? হ্যাঁ, এবার বুঝলাম। আর কি কি বলেছে? আর বলেতে মানুষ একা একা হাসলে প্রেমে পড়ে,
আল আল গান গায়, নাচে, নতুন নতুন জামা কাপড় পরে আর লজ্জা পায়। কামিয়ার মুখে এসব কথা শুনে নামিরার মাথায় আকাশ ভেঙে পড়ল। শেষমেশ কিনা তার মেয়েকেও এসব শিখিয়েছে বলদটা। সে কামিয়াকে কোলে নিয়ে বাইরে ঘুরতে আসে। রুমে অনেকক্ষণ থাকায় তার আর রুমে ভালো লাগছিল না। এজন্য কামিয়াকে নিয়ে বাইরে অর্থাৎ কিলু আর পিলুর কবরস্থানে চলে আসলো। নেহা, তিশা, প্রীতি আর দিয়া একটা কাজে বাইরে গেছে, আসতে দেরি হবে। বাড়িতে সোনিয়া আর কামিয়া আর নামিরা আছে। নামিরা বাইরে যাওয়ার কথা সোনিয়াকে বললে সোনিয়াও তাদের সাথে চলে আসে। সোনিয়া বর্তমান খুব টেনশনের ভেতর আছে। নিবিড় তার অফিসের বস, তাদের দুবেলা সাক্ষাৎ হচ্ছে। কিছুদিন আগেই কামিয়াকে নিবিড় দেখেছে। নিবিড় কামিয়ার কথা জানতে চাইলে সোনিয়া বলে তাদের প্রতিবেশীর মেয়ে। তার খুব ভালো লাগে, তাই সে সব সময় তার কাছে নিয়ে রাখে। কিন্তু নিবিড় তার কথা বিশ্বাস করেনি। যদিও মুখে কিছু বলেনি, তবে তার ভাগ ভঙ্গি দেখে বোঝা গেছে সে সোনিয়ার কথা বিশ্বাস করেনি। ইদানিং সে নিবিড়ের সামনে খুবই কমিয়ে যায়। তার প্রচন্ড ভয় করে নিবিড়কে, যেই রাগী বলা তো যায় না কখন কি করে বসে। বিকাল 5টা বাজে। এখন নামিরা আজকে বাইরে ইফতার করবে, এই জন্য রান্না করা ঝামেলা নেই। সোনিয়া কামিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর নামিরা ফুল কিনতে গিয়েছে। তাদের বিল্ডিং এর থেকে কিছু দূরে একটা গোলাপ ফুলের দোকান আছে। নামিরা গোলাপ ফুল খুব একটা পছন্দ নয়, তবে 4 বছর ধরে তার প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল, কারণ গোলাপ ফুল কাহিরের অপছন্দের এই জন্য। তারপর তোমার প্রিয় জিনিস হচ্ছে কাহিরের অপছন্দের জিনিসগুলো, যেমন গোলাপ, শিউলি, কাঁঠাল, কলা, মুরগির মাংস, হাঁসের মাংস, বার্গার, পিৎজা, এগুলো সব এখন নামিরার খুব পছন্দের। কাহিরের এগুলোতে অ্যালার্জি আছে, এজন্য এই জিনিসগুলো কাহিরের ভীষণ অপছন্দের। নামিরা গোলাপের দোকানে এসে 2টা গোলাপ নিল টাটকা। তারপর টাকা মিটিয়ে বিল্ডিং এর উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ঠিক সেই সময় একটা ছেলের সাথে ধাক্কা খায় আর তার ফুল পড়ে যায়। ছেলেটিকে নামিরা চেনে, এই তো কিছুদিন আগেই তার সাথে পরিচয়। ছেলেটার নাম রিয়াজ। নামিরার সাথে রিয়াজ কথা বলে হাসতে হাসতে ফুলটি নামিরার দিকে তুলে দিল। নামিরাও হাসতে হাসতে ফুলটি নিয়ে নিল। কাহির একটা কাজে গেছিল, ফেরার পথে নামিরাকে একা হাঁটতে দেখে সে গাড়ি থামালো। তখনও দেখলো নামিরা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, আর ছেলেটা তাকে ফুল দিচ্ছে আর সে হাসি মুখে নিচ্ছে। মুহূর্তের মধ্যে কাহিরের চোখ রক্তে লাল হয়ে গেল। তার গা হাত পা থরথর করে কাঁপতে লাগলো রাগে। তবুও নিজেকে কন্ট্রোল করে বাসার ভেতর ঢুকে গেল। আর এদিকে নামিরাও চলে আসলো কবরের স্থানে। নামিরা যখন ফুল আনতে গেছিল তখন সোনিয়া কামিয়াকে নিয়ে দাঁড়িয়েছিল। ঠিক শেষ সময় নিবিড় আসলো। এখানে দাঁড়িয়ে কি করছো? শোক পালন করছো নাকি? হ্যাঁ করছি। এসব ফাওয়া আবেগ বাদ দাও, লোকে দেখলে পাগল বলবে। বলুক, তাতে কি? এই বাচ্চাটা কার সোনিয়া? যখনই তোমাকে দেখি তখনই কোলে নিয়ে দাঁড়িয়ে থাকো। শুধু কি প্রতিবেশী নাকি অন্য কারো? যদি বলি বাচ্চাটা আমার, তাহলে কি করবেন? এই বাচ্চাটা তোমার না, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কার মতো দেখতে লাগছে? কাহির ভাইয়ের মতন। আনমনে কথাটা বলে নিজেই যেন ব্যাকুল বনে গেল নিবিড়। সে কামিয়ার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না, এজন্য কামিয়ার দিকে তাকিয়ে থেকেই কথাটা বলল নিবিড়। এদিকে নিবিড়ের কথা শুনে সোনিয়া চমকে উঠল। লোকটা কি বলল কাহির ভাইয়ের মতো? আসলে কামিয়া অনেকটা কাহিরের মতোই দেখতে লাগে, শুধু চোখ 2টা কাহিরের মায়ের পাইছে। তাদের কথা বলার মাঝে সেখানে উপস্থিত হলো কাহির। সে সোনিয়াকে দেখে তার দিকে এগিয়ে যেয়ে বলল, আরে সোনিয়া যে, কি ব্যাপার, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনার কি অবস্থা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকলেই ভালো। তা বর্তমানে কি করছো? বিয়ে শাদী করেছো নাকি সিঙ্গেল আছো? না ভাইয়া, বিয়ে শাদী করি নাই। বর্তমানে পড়ালেখা করছি, পাশে ওনার ভাইয়ের কোম্পানিতে চাকরি করছি গত 2.5 বছর ধরে। এই যে বিড়ালের কবরস্থানে দাঁড়িয়ে আছি।
তোমরা বাড়ো বটে, সামান্য বিড়াল ছেলে নিয়ে কি করছো? এটা আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা নামিরার ছেলে ছিল। ও ওকে খুব ভালোবাসতো, আমরা ওকে খুব ভালোবাসতাম। তাই সে চলে যাওয়ায় আমরা সবাই খুব কষ্ট পেয়েছিলাম, এই জন্য এখানে কবর দিয়েছি। আচ্ছা বাদ দাও এসব কথা। বাচ্চারা কি তোমার নাকি? না ভাইয়া, এটা আমাদের এক প্রতিবেশীর বাচ্চা। আমার খুব ভালো লাগে, তাই তাকেই সময় পেলেই নিজের কাছে রাখি। ও তাই বলো, তার কত অন্যের বাচ্চা মানুষ করবে? এবার বিয়ে শাদী করে নিজের বাচ্চা মানুষ করো। তাদের কথার মাঝেই সেখানে উপস্থিত হয় নামিরা। কামিয়া সোনিয়ার কোলেই ঘুমিয়ে গিয়েছে, এজন্য কাহির কামিয়ার মুখ দেখতে পায় নাই। সোনিয়াদের কাছে কাহিরকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় নামিরা। তার মনে শুধু একটা কথাই চলছে, তাহলে কি কাহির জেনে গেল কামিয়া তার সন্তান? সে কিছুতেই এই অমানুষগুলোর আশেপাশে তার মেয়েকে রাখবে না। নামিরা হেঁটে চলে আসে সোনিয়াদের কাছে, তারপর ফুল দুই কবরে রাখে। এরই মধ্যে শুনতে পায় কাহির তাকে খোঁচা মেরে নিবিড়কে বলছে, সামান্য একটা বিড়ালের জন্য দেখ কি মায়া, মরে গেছে তাও তোর কবরে ফুল দিচ্ছে। অথচ তার বাবা যে কিছুদিন আগে মৃত্যুর সাথে লড়াই করে আসলো, তবু একবারও তাকে দেখতে গেল না। কারণ বিড়ালের ভেতর মায়া দয়া আছে, আপনার চাচার মতো পাষাণ না। অন্যায় করার সময় তোর মনে ছিল না যে তোর বাবা জানলে পাষাণ হয়ে যাবে? নামিরা চাইলে উত্তর দিতে পারে, তবুও সে উত্তর দিচ্ছে না, কারণ সে অমানুষগুলোর সাথে কথা বলতে চাচ্ছে না। এরই মধ্যে আবার কাহিরের কণ্ঠ শুনতে পেল। এবার সে তাকে ডাইরেক্ট বলল, সামান্য বিড়াল মারা যাওয়ার কত কান্না করলি, অথচ তোর বাবা প্রায় মারা গিয়েছিল, তাকে একটা বারে দেখতে পারলি না। না, পারলাম না, কারণ আমার বাবা নেই। আমি অনেক আগেই বলে দিয়েছি, তাও কেন বারবার বাবা বাবা করছেন? এতটা নিষ্ঠুর হয়ে গেলে কি করে? তুই তো আগে এমন ছিলিস না। আপনাকে বলতে বাধ্য নই। চল সোনিয়া। বনু দাঁড়া, আমার একটা কথা শুনে যা। কি কথা? তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই, কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে। এমন কেন করছিস তুই? তুই তো আগে এমন ছিলি না। প্লিজ বোন, এমন করিস না। বাবা অনেক অসুস্থ, তোকে দেখতে চাচ্ছে, অথচ তুই যাচ্ছিস না। বাবার হয়ে কথা বলতে আসছেন? আপনার কথা শোনার সময় আমার হাতে নেই। কথাটা বলে নামিরা চলে যেতে উদ্যত হলো, কিন্তু কাহির তাকে যেতে দিল না। তখনকার রাগ এতদিনকার রাগ সব উগরে দিতে লাগলো। কেমন করেছি আমরা? হ্যাঁ, তুই যদি আমাকে না ঠকাতিস তাহলে এমন কিছু হতো না। তুই ঠিক থাকলে আমাদের সুন্দর একটা সংসার হতো, বাচ্চা কাচ্চা হতো। অথচ তুই ঠিক থাকলি না। সেদিন ছোট আব্বু তোকে দেখতে চেয়েছিল বলে নিজের সকল আত্মসম্মান বিসর্জন দিয়ে তোর পায়ে ধরে টানা 1 ঘন্টা বসেছিলাম, অথচ তুই আসলি না। হ্যাঁ আমি মানছি আমাদেরও ভুল হয়েছিল, রাতে ওইভাবে তোকে বের করে দেওয়া আমাদের উচিত হয়নি। তবে তুই তোর দোষটা কেন দেখতে পাচ্ছিস না? এত পাষাণ কি করে হয়ে গেলে? তুই তো আগে এমন ছিলিস না। তুই তো আগে মোমের মতো নরম ছিলিস, তাহলে এখন কেন পাথরের মতো শক্ত হয়ে গেলে? নামিরা কাহিরের সমস্ত কথা শান্তভাবে শুনল, তারপর কাহিরের থেকে নিজেকে ছাড়িয়ে দূরত্ব বজায় রেখে বলতে শুরু করলো, আপনারা আমাকে শক্ত হতে বাধ্য করেছেন, না হলে আমি নামিরা এমনটা ছিলাম না। আমি নামিরা আপনাকে পাওয়ার জন্য বিষ পর্যন্ত খেয়েছিলাম। তাহলে আপনি কিভাবে একটা ভিডিও দেখে ভেবে নিলেন যে ওই খারাপ কাজটা করেছি আমি? আপনারা কেউ আমায় চিনতে পারেনি। আমি সব সময় আপনাদের সামনে নরম হয়ে থাকতাম, কিন্তু আমি ভেতর থেকে আগাগোড়াই শক্ত ছিলাম। শুধু আপনারাই বুঝতে দেরি করে ফেলেছেন। আর কি যেন বললেন, বিড়ালের জন্য আমার মায়া আছে, অথচ আমার বাবার জন্য মায়া নেই। আসলে ঠিক কথাই বলেছেন, আমার বাবার জন্য না আমার এক ফোঁটাও মায়া নেই। কি করে থাকবে বলুন তো? সে নিজেই তো বলেছিল যে আজকের পর থেকে আমার আর কোনো মেয়ে নেই, আমার শুধু 2টাই ছেলে। নামিরাদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে আছে নামিরার পুরো পরিবার। নামিরার পরিবারের সবাই দেশে এসেছে। আজ 22 দিন তাদের সবার সাথেই নামিরার দেখা হয়েছে, কিন্তু আজকে একটু আলাদা, কারণ আজকে আর পরিবারের সবাই আছে। তাদের সবার সাথে দেখা হলেও একসাথে সবাইকে দিয়ে এই নিয়ে 2বার দেখা হলো। নামিরা বেশ বুঝতে পারছে নেহা আজকে কোনো একটা গন্ডগোল করেছে, যার জন্য সবাই মুখ ভার করে এইভাবে বসে আছে। কারণটা বুঝতে পারছে না। সেই সন্ধ্যায় এসেছে, এখনো একইভাবে বসে আছে। নামিরা এসবই ভাবছিল।
ঠিক সেই সময় কলিং বেলের আওয়াজ পেল। সে দরজা খুলে দেখতে পায় নেহার বাবা মা মানে মেরিনা রহমান আর তারেক রহমান দাঁড়িয়ে আছে। নামিরা তাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে ভেতরে আসতে বলে, তারাও আসে। পুরো ড্রয়িং রুম বুক, বসার কোনো জায়গা নাই। সবাই যে যেখানে পেরেছে সেখানে বসে পড়েছে। নাফিস কাহিরের পায়ের উপর মাথা দিয়ে তুষারের ঘাড়ের উপর পা দিয়ে রেখেছে। কিছুক্ষণ পর পর তুষার বিরক্ত হয়ে তার পা যত সরিয়ে দিচ্ছে সে তো তা দিচ্ছেই। এইটা দেখে ঈশান দুটোকেই বকাঝকা করছে, কিন্তু দুটো কিছুতেই থামছে না। বলাই বাহুল্য তুষার আর নাফিস বেস্ট ফ্রেন্ড, এই জন্যই দুইজন সব সময় এরকম ফাজলামি করেই থাকে। বয়স পেরিয়েছে 27, তবুও তাদের দুষ্টামি আছে 15 বছর বাচ্চাদের মতো। মেরিনা আর তারেক রহমানকে দেখে নিবিড় আর আহাত সোফা থেকে উঠে যায় তাদের বসার জায়গা দেওয়ার জন্য। নামিরা মেরিনের রহমান আর তারেক রহমানকে ঘরে আনার পরে নিজের রুমে চলে গেছে। কাহির বারবার নামিরার ঘরের দরজার দিকে তাকাচ্ছে। যতই নামিরাকে ঘৃণা করুক না কেন, ভালোবাসা এখনো আগের মতোই আছে শুধু। আর কিছু ভাবলো না কাহির। চোখ বন্ধ করে বড় ভাই ঈশানের গায়ের উপর নিজের ভর ছেড়ে দেয়। ঈশান বেশ বুঝতে পারছে ভাইয়ের এমন করার কারণ, তবুও কিছু বলছে না। এখান থেকে একবার বেরোতে পারলে সব সত্যিটা কাহিরকে বলে দেবে আর একবার এক্সট্রা সরিও বলে নেবে। কি হয়েছে নামিরা, এমন করছিস কেন? আমার না খুব কষ্ট হচ্ছে তিশা, আমি না একটু সহ্য করতে পারছি না। কি হয়েছে সোনা, আমাকে বল, আমি তো কষ্ট। আমার কষ্ট তোরা কমাতে পারবি না রে বোন। একটু চুপ থেকে আবার বলল, উনি কি করে পারলো আমায় রেখে ওই শাকচুনিকে বিয়ে করতে, আবার একটা বাচ্চা পয়দা করতে? আরে কখন থেকে ও উনি করছিস বলতো? ঠিক করে বল না, কে বিয়ে করলো আর বাচ্চা পয়দা কে করলো? সোনিয়ার রুমে প্রবেশ করতে করতে উত্তর দিল, কে আবার? নামিরার কাহির ভাই, যে কিনা সামান্য একটা ভিডিও দেখে বউকে অবিশ্বাস করে মাঝরাতে বের করে দিয়েছে। এখন আবার বিয়ে করে একটা বাচ্চাও পয়দা করেছে। জাস্ট বিরক্ত লাগছে এই বেজাত কুজাতকে। সোনিয়ার কথা শুনে নামিরার কান্না এলো, তবুও কান্না করলো না। কেন কান্না করবে জাউরার জন্য? আজ তো একটা বেজাত কুজাত অজাতের বংশ। না হলে কি প্রথম বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করে বাচ্চা পয়দা করতে পারে? আসলে হয়েছে কি, কাহিরা যখন নামিরাকে ফ্ল্যাটে আসে তখন সর্বপ্রথম জেসমিন খান আর আমিনুর খান ঢোকেন, তারপর আরাফাত খান আর আরমিন খান, এরপর একে একে সবাই ঢোকে। তারপরে কাহির আর রুষা পাশাপাশি ঢোকে। কাহিরের কোলে রুষার ছোট্ট ছেলে শাফিন ছিল, আর তারা দুইজন হাসাহাসি করতে করতেই রুমে ঢুকে গেল, যার জন্য নামিরা এই ভুলটা বুঝেছে। নামিরা এক মুহূর্তের জন্য মনে পড়েনি এটা তার বড় ভাইয়ের বউ। বাঙালি মেয়েরা স্বামীর পাশে অন্য নারীকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা বুঝতে চায় না এটা বোন, ভাবি নাকি অন্য কেউ। আসলে বুঝবে কি, তখন তো তাদের কথাই মনে পড়ে না। চোখের সামনে ভাসে স্বামী আর অন্য নারীকে, যার জন্য তারা তালবহুল মিলিয়ে ফেলে। এখন নামিরার বেলাতেও সেম হয়েছে। নামিরা মনে মনে নিজেকে শান্ত করে, তারপর শক্ত কণ্ঠে বলে, আর ওই মাদারবোর্ড যাই করে করুক তাতে আমার কি? আমি তো আমার মেয়ে নিয়ে সুখেই আছি। ওই বেয়াদব যদি আমার ভাই হতো না তাহলে আমি ওকে। সোনিয়া থাম, ওর কথা আমার আর শুনতে ইচ্ছে করছে না। জাস্ট বিরক্ত লাগছে আমার ওর কথা শুনতে। জানিস নামিরা কি হয়েছে? আমি জানবো কি করে? তুই তো নেহার সাথে ছিলি, তোরাই তো নেহার বান্ধবী রহিমার বাড়িতে ইফতার খেতে গিয়েছিলিস। আরে ভাই, নেহা কট খেয়েছে। কথাটা বলে সোনিয়া মুখটা কালো করে দাঁড়িয়ে রইল। নামিরা তিশার কানে কথাটা বজ্রপাতের মতো শোনালো। নেহা কট খেয়েছে মানে কি, আর কার সাথে বা খেয়েছে? তিশা উত্তেজিত হয়ে সোনিয়ার কাছে জিজ্ঞেস করলো, কি বলিস কি, কার সাথেই বা খেয়েছে? কে সেই? আর দেখতে কেমন, আর বয়স কত? নেহার থেকে বড় নাকি ছোট? মেন কথা হচ্ছে আমরা কি তাকে চিনি? সোনিয়া শান্ত কণ্ঠে জবাব দিল, তুই চিনিস কিনা বলতে পারবো না, কিন্তু আমি আর নামিরা তাকে খুব ভালো করেই চিনি। পাশ থেকে নামিরা বলে, আমি চিনি মানে? তুই কার কথা বলছিস?
নেহা আহাত ভাইয়ের সাথে কট খেয়ে বিয়ে হয়েছে। তুই তো ওর সাথে ছিলিস, তাহলে কিভাবে কট খেলো ভাই? আরে রহিমার ফিয়ন্সে ছিল আহাত, আজ ওদের বাসায় ইফতারি ছিল, আমাদের সবাইকে তো যেতে বলেছিল, কিন্তু তোরা তো গেলি না, আমরা দুজন গিয়েছিলাম। আসলে হয়েছে কি, রহিমার সাথে একটা ছেলের রিলেশন ছিল, তারা দুজন পালিয়ে যায়। রহিমার ঘরে নেহা ছিল, আসলে নেহা জানতো না ও চলে যাবে, ও তো ওয়াশরুমে ছিল। পরে যখন সবাই জানতে পারলো রহিমা পালিয়ে গেছে, তখন তোর ওই 12 ভাতারের ভাতার কি বললো জানিস? কি বলো কাহির ভাইয়া? কাহির তখন আহাতকে উস্কে দিয়েছে, নেহা যেহেতু তোর হবু বউকে পালাতেই সাহায্য করেছে, তখন নেহাকেই সে বিয়ে করে বউ করুক। শুধু তাই না, তোর ওই উজবুক ভাই নিবিড় আছে না, ওই আহাম্মকটা উস্কে কি দিয়েছে, যার জন্য এক প্রকার জোর করেই বিয়েটা হয়েছে। কিন্তু কি জানি আহাত যেন একবার বলাতেই রাজি হয়ে গেল। আমার মনে হচ্ছে ওরা প্ল্যান করেই এটা করেছে। সোনিয়ার কথা শুনে নামিরা বলে, আরে এটা তো ফোর্স ম্যারেজ, তাহলে কেন বলছিস কট খেয়েছে? আসলে এটা ফোর্স ম্যারেজ, কিন্তু বর্তমানে এটাকে কট ম্যারেজই বলে। তিশা পাশ থেকে বলে ওঠে, তুই কি নেহার সাথে থেকে নেহার মতো পাগল হয়ে গেলি? প্রতি উত্তরে সোনিয়া শুধু মুখ ভ্যাংচায়, তারপর ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে আবার ড্রয়িং রুমে চলে যায়। নামিরা আর তিশা বসে গল্প করতে শুরু করে। তিশাদের সাথে থাকলেই নামিরার মনটা ভালো হয়ে যায়, এই জন্য নামিরার মন খারাপ হলেই তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে হাসাহাসি করে। এখন তাই করতেছে। সোনিয়া ড্রয়িং রুমে এসে দেখে নেহা ফ্যাস ফ্যাস করে কান্না করছে। কান্না করার দরুন তার নাকটা লাল টমেটোর মতো হয়ে গেছে। এটা দেখে সোনিয়ার হাসি পাচ্ছে। সে কোনো রকমে নিজের হাসিটা সামলিয়ে রেখেছে। ঠোঁটে হালকা মুচকি হাসি নিয়ে দেখে নিবিড় তার দিকে তাকিয়ে আছে। নিবিড়কে দেখে সোনিয়ার মুখের হাসি গায়েব হয়ে যায়। সে গম্ভীর হয়ে দাঁড়িয়ে পড়ে। নিবিড় দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে সামনে তাকিয়ে থাকে।